স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। শুরুতেই ভ্যাকসিন প্রসঙ্গ। সিরাম ইনস্টিটিউটের ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোর এনওসি দেয় অধিদপ্তর। নিউজ 24-কে নিশ্চিত করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আয়ুব হোসেন। তিনি বলেন, নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। ভারতের সেরাম ইনস্টিটিউটের বক্তব্য নিয়ে গণমাধ্যমে ধূম্রজাল সৃষ্টির পর টিকার এই অনুমোদন দেওয়া হলো। ওটা তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যেটা ভারত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে আমরা যেটা চুক্তিবদ্ধ হয়েছে সরকার, সেটাই অনুমোদন। তো আমরা এনওসির মাধ্যমে ওটা আমদানি করার অনুমোদন দিয়ে দিছি। ওটা এখন যারা আফ্রিকান বেক্সিমকো ওরা সেটা আমদানি করতে পারবে না, আর বাধা নেই, এই সরকার পাবে এটা। এর আগে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে ঠিক সময়ে বাংলাদেশ কোভিড-19 ভ্যাকসিন পাবে কিনা তা নিয়ে তৈরি হয় ধূম্রজাল। ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে যখন স্বাস্থ্যমন্ত্রী আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছেন, তখন একই মন্ত্রণালয়ের সচিব বলেছেন ফেব্রুয়ারিতেই টিকা পাবেন তারা। অন্যদিকে সিরাম ইনস্টিটিউট প্রধানের ওই বক্তব্য ভারত সরকারের বক্তব্য না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এই ত্রিপক্ষীয় চুক্তি ভারতের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে নিশ্চিত করেছে বেক্সিমকো। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। গেল 5 নভেম্বর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে চুক্তি করে সরকার। হঠাৎ করেই রবিবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, নিজেদের চাহিদা না মিটিয়ে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এ নিয়ে সোমবার সকাল থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শুরু হয় তোলপাড়। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চুক্তির উপর আস্থা রেখে ভারতের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। পরবর্তী পদক্ষেপ যখন আমরা পাবো বা জানতে পারবো তখন আপনাদেরকে জানাবো। বাট এই মুহূর্তে এটুকুই বলছি যে আমরা নিরাশ হচ্ছি না, এবং আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবে। এতটুকু আমরা পেয়েছি আর কি। একই ব্রিফিংয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের সাথে ফলপ্রসূ আলোচনার তথ্য দেন স্বাস্থ্য সচিব। যদি 3 সপ্তাহের মধ্যে ডাব্লিউএইচওর অনুমোদন তারা নিয়ে আসতে পারে, তাহলে আমাদের সময় বলা ছিল ফেব্রুয়ারিতে পাবো। তো 3 সপ্তাহ, এখন তো ফেব্রুয়ারি মাস আসতে আমাদের 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের এমন সমন্বয়হীন বক্তব্যের কয়েক ঘন্টা পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, গণমাধ্যমে দেওয়া সেরাম ইনস্টিটিউটের প্রধানের ওই বক্তব্য ভারত সরকারের নয়। কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। তো এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। ওনারা বলেছেন যে বাংলাদেশ মাস্ট নট বি কনসার্ন অ্যাবাউট ইট। 2 নম্বর, উনি বলেছেন যে সেরাম কোম্পানির সিও যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না। আসলে কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে তা স্পষ্ট না করলেও ভারতের স্থানীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সিরামের বক্তব্যে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন রপ্তানিতে হঠাৎ তৈরি হওয়া এই চিত্রপটে যখন এমনই ধূম্রজাল, তখন দীর্ঘ ব্রিফিংয়ে বেক্সিমকো জানায় তাদের চুক্তি ভারতের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। নিউজ এসছে এক্সপোর্ট বন্ধ টন্ধ, এটা নিয়ে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা টেনশন হতে পারবে। আমার রিকোয়েস্ট থাকবে যত তাড়াতাড়ি আমাদের সরকারের পার্ট যেটা আছে সেটা হচ্ছে, এক হচ্ছে ওদের অ্যাডভান্সের টাকাটা পাঠিয়ে দেওয়া অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট, এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। বিভিন্ন গণমাধ্যমে আসা সিরাম ইনস্টিটিউটের বক্তব্যে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি না হলেও কিছুটা বিলম্বিত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আইসোলেশনে থেকেই নতুন বছর শুরু করলো করোনা আক্রান্ত শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ কি, এই প্রশ্ন সবার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলছেন, শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক, কিন্তু বাস্তবায়ন সামান্যই। আর
বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাকে ইতিবাচক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। সজল দাসের প্রতিবেদন। চলছে নতুন বছরে নতুন বই বিতরণ। গত বছরের 17 মার্চের পর শিক্ষা খাতের দৃশ্যমান কোনো আয়োজন। করোনা সঙ্গী করেই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। অনিশ্চয়তায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এভাবে আর কতদিন? কিভাবে ক্ষতি পোষাবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন সবার। শুধু মুখে না বলে করোনার ক্ষতি পোষাতে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। সৃজনশীল পদ্ধতি যেটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল হয়েছে, কিন্তু সেটার উপর সরকার কোনো কাজ করছে না। সব মিলিয়ে শিক্ষা শুধু মুখে বলছে, মূলত কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক বলছেন এই শিক্ষাবিদ। সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটিগুলোকে ত্যাগ করে ছুটিগুলোকে বাদ দিয়ে যদি তারা শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, যখন ছেলেমেয়েরা স্কুলে আসবে বা কলেজে আসবে, তখন সেটিও হয়তো কিছুটা সাহায্য করবে আমাদের। তবে এটি ঠিক যে জীবনকে রক্ষার জন্য সব ক্ষতি আমাদের এখন স্বীকার করে নিতে হবে। কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাতেও একমত শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন একমুখী কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা। অতি দ্রুত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো, কাঠামোগত যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন করে দ্রুত এই ব্যবস্থা নিশ্চিত করা। দেশে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অতএব এতেই প্রমাণিত হয় যে কার্যকরীর ক্ষেত্রে শিক্ষার কোনো প্রভাব বিস্তার করছে না। দেশে কারিগরি শিক্ষাকে প্রচন্ড গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলা লেভেলে এসএসসি এন্ড এইচএসসি ভোকেশনাল করতে হবে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। করোনা দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুষিয়ে নিতে অবশ্যই সরকারি পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন করতে হবে। তা না হলে চরম অনিশ্চয়তায় পড়বে সমগ্র শিক্ষা কার্যক্রম, যা ভোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে। এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। এরশাদবিহীন জাতীয় পার্টি কেমন চলছে? প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে দল ভাঙেনি, এটিকেই দলের বড় অর্জন বলে মনে করছেন নেতারা। নানা চড়াই উতরাই পেরিয়ে দল এখন আরও সুসংগঠিত বলে শীর্ষ নেতাদের দাবি। তবে ভবিষ্যতে যারা দল ভাঙার চেষ্টা করবে কিংবা বের হয়ে যাবে তারা টিকে থাকতে পারবে না, এমন মত তাদের। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। আবার ফিরে আসুক বারবার। জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে 1986 সালের 1 জানুয়ারি। পরে দলে ভাঙন দেখা দিয়েছে কয়েকবার। 1996 সালে প্রথম ভাঙনে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু আলাদা হয়ে গিয়েছিল। এর পরের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুরও আলাদা হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। দলে আরেক মহাসচিব কাজী জাফর আহমেদের হাত দিয়েও হয়েছে পৃথক দল। তবে ভালো অবস্থায় নেই কেউই। আগের সব ভাঙনে নিজেই সামাল দিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা এরশাদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রয়াত চেয়ারম্যান মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় সম্মেলনে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক আর জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পর দলের ভাঙন থামে। এরপর নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ থাকলেও প্রকাশ্যে আর দ্বন্দ্ব দেখা দেয়নি। এইবারই মানুষ ধরে নিচ্ছে যে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না, বা থাকলে খণ্ড বিখণ্ড হয়ে থাকবে। সর্বস্তরের নেতাকর্মী সংগঠক, অঙ্গ সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি আগের থেকে আরো বেশি শক্তিশালী। অবশ্যই এটি একটি বড় অর্জন। ভবিষ্যতে দলের ভাঙ্গনের সম্ভাবনা নেই বলেও মত দিচ্ছেন শীর্ষ নেতারা। যারা দল বিভক্ত করবেন তাদেরও অভিজ্ঞতা আছে। একটা পরিপক্ক মানুষ তো ভুল করতে পারে না। সেই জন্য দল ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে দলে কোনো রকমের বিভক্তি হবে এটা আমি কোনোভাবেই সন্দেহ করতে পারি না। তবে জাতীয় পার্টির সাবেক এই নেতা বলছেন এরশাদের আদর্শ থেকে বিচ্যুত হলেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জাতীয় পার্টির ভিত্তি হলো এরশাদ। যতদিন পর্যন্ত এরশাদকে তারা ধরে রাখবে, এরশাদের ইমেজ, এরশাদের রাজনীতি যতদিন তারা ধারণ করবে ততদিন পর্যন্ত এটা এইভাবেই থাকবে, এটা ভাঙবে না। যখন তারা সেখান থেকে সরে আসবে, যেদিন সেখান থেকে বিচ্যুত হবে, যেদিন ডিভিশন আসবে, ভাঙন আসবে। এরশাদের মৃত্যুর পরপরই জাভা শিবিরে নতুন করে আলোচনায় আসেন তার সাবেক স্ত্রী বিদিশা। সম্প্রতি তিনি আরেকটি মন্তব্য করে তোপের মুখে পড়েছেন রংপুরবাসীর। হাসান পারভেজ,
নিউজ 24 ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ কখনোই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বহাল করবে না। সেটি প্রতিষ্ঠায় সব রাজনৈতিক শক্তিকে এক হয়ে সংগ্রাম করতে হবে। দেশের রাজনৈতিক সংকট উত্তরণে এটাই এখন একমাত্র উপায় বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বলছেন, বিএনপিকে শাস্তি দিতে গিয়ে রাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণের কোনো অধিকার নেই আওয়ামী লীগের। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। সম্প্রতি দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের অর্থ আত্মসাৎ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেন। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে সিইসি সহ সব কমিশনারকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান। এই বিশিষ্টজনদের মধ্যে অন্যতম অধ্যাপক আসিফ নজরুল বলছেন, দেশের সমসাময়িক সংকটগুলোর প্রধান অন্তরায় মানুষের ভোটাধিকার হরণ। ভোটাধিকার শুধু আওয়ামী লীগের লোকের বা বিএনপির লোকের আছে সেটা না, ভোটাধিকার বাংলাদেশের 16 কোটি মানুষের। তো এটা যখন হরণ করা হয় তখন এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমি বিএনপিকে অতীত কাজের জন্য একটা পানিশমেন্ট দিয়ে দিলাম, ভোটই করতে দিলাম না, রাতের বেলা সব ভোট কেটে নিয়ে গেলাম, বিএনপিকে একটা উপযুক্ত জবাব দিলাম। জবাবটা কি বিএনপিকে দেওয়া হলো নাকি 16 কোটি মানুষকে দেওয়া হলো, 16 কোটি ভোটারকে দেওয়া হলো? আওয়ামী লীগ যে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম দুটা ইলেকশন করেছে 2014 সনে এবং 18 সনে, বিএনপি অতীত পাপ করেছে, বিএনপিকে জবাব দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে কি জবাবটা দেওয়া হয়েছে? এই জায়গাটা আমাদের ফেরত আসতে হবে যে ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি একটা দল আরেকটা দলকে পানিশমেন্ট দিতে পারবে না। তিনি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে বাক স্বাধীনতা গণতন্ত্রের মতোই হুমকির মুখে। আজকে আপনি বিএনপিকে দমন করবেন, বিএনপি আপনাকে বাক স্বাধীনতা দেয়নি, পলিটিক্যাল স্পেস দেয়নি, আপনি কাকে স্পেস দিচ্ছেন? আপনি বাম দলকে দিচ্ছেন? আওয়ামী লীগকে জিজ্ঞেস করছি, আপনি বাম দলকে দিচ্ছেন? আপনি নুরুল হক নূরকে দিচ্ছেন? আপনি ইসলামী রাজনীতি করে যারা তাদের দিচ্ছেন? আপনি সিপিবিকে দিচ্ছেন? ডক্টর কামালকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? গণতন্ত্র ফিরবে এমন আশা ব্যক্ত করলেও এজন্য সংগ্রামের কোনো বিকল্প নেই মনে করেন এই অধ্যাপক। জাস্ট একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় যেতে হবে, বিশেষ নির্বাচন ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। সেটা আওয়ামী লীগ কখনো দিবে না, এটা প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন করতে হবে। অতীতে বাংলাদেশে যে কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তখনই বিজয়ী হয়েছে যখন সব রাজনৈতিক শক্তি এক হয়েছে। তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে আগুন লেগেছে, এটা বাসায় আগুন লাগার চেয়ে অনেক বড় সংকট। এখানেও কে কোন দল করে এগুলি জিজ্ঞেস করা উচিত না। সমস্ত দল মিলে এরশাদ সরকার এবং বিএনপি সরকারের বিরুদ্ধে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, যেভাবে করেছিল ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসিফ নজরুল মনে করেন, জাতীয় নেতাদের নিয়ে তর্ক না করে নজর দিতে হবে সমসাময়িক বিষয়ে, তাহলেই জাতি এগিয়ে যাবে। বিরোধী দলের দোষ কতটুকু, নির্বাচন ব্যবস্থা নিয়ে। তৌহিদ শান্ত, নিউজ 24 ঢাকা। চট্টগ্রামে দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরই মধ্যে এ প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। বন্দর নগরীতে যাতায়াতে স্বপ্ন দেখাচ্ছে এই এক্সপ্রেসওয়েটি। এটি চালু হলে নগরীতে কমবে যানজট, বাড়বে বিদেশি বিনিয়োগ, বিকশিত হবে পর্যটন খাত, এমন অভিমত নগর বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2019 সালে 24 ফেব্রুয়ারি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 16 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই প্রকল্পে র্যাম্প ও লুপ সহ এটির দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার এবং প্রস্থ 54 ফুট। করোনা ও নানা জটিলতায় কিছুদিন এই নির্মাণ কাজ ধীর গতিতে চললেও বর্তমানে এগিয়ে চলেছে লালখান বাজার পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আগ্রাবাদ ও বন্দর এলাকায়ও শুরু হয়েছে নির্মাণ কাজ। এরই মধ্যে এই প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। অ্যাক্সেস রোড এবং পিসি রোড কাজ শেষ হয়েছে। আমরা বাড়ি বিল্ডিং থেকে দেওয়ানহাট পর্যন্ত এই কাজটা আমরা শুরু করে দিচ্ছি। তার মানে আমরা 4টা সেকশনেই কাজটা আরম্ভ করে দিতে পারছি। নগর বিশ্লেষকরা বলছেন, নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর বা পতেঙ্গা সৈকতে যেতে এমনিতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। এতে নগরীতে যানজট কমার পাশাপাশি বাড়বে বিদেশি বিনিয়োগও। আমাদের টানেল হচ্ছে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার প্ল্যান করছে, আমাদের যে ইকোনমিক জোনগুলো হচ্ছে, ব্যাপক বিদেশি বিনিয়োগের একটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি।
বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণ কাজ চলমান থাকায় দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে বলে মনে করেন তারা। যানজটটা বেশি হচ্ছে, যার কারণে সময় 2 থেকে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। চট্টগ্রামে যানজট নিরসনের একটা সুফল বয়ে আনবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩,250 কোটি ৮৩ লাখ টাকা, আর বাস্তবায়ন করছে সিডিএ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 7টার সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। কুড়িগ্রামের রৌমারীতে সেতু আছে, তবে সংযোগ সড়ক নেই। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় 3 বছর ধরে প্রায় অকেজো হয়েই পড়ে আছে এই সেতু। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর কোনো সুফল পাচ্ছেন না তারা। এ অবস্থায় দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবিও তাদের। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজরামারি গ্রামের জিঞ্জিরাম নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না এই সেতু। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে ঠিকাদাররা দায়সারাভাবে বালু দিয়ে সেতুতে ওঠার সংযোগ দিলেও অপর প্রান্তে ঝুঁকি নিয়ে ইস্পাতের শীট দিয়ে নামতে বা উঠতে হয়। এ অবস্থায় চরম দুর্ভোগের শিকার এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। ব্রিজ হলে কি রাস্তা হয় নাই, এই কারণে গাড়ি ঘুরি চলে না। গাড়ি ঘোড়া তার পথ নাই, রুগী নিয়ে আসবো সেই পথ নাই, আমাদের খুবই কষ্ট। এই রাস্তাঘাট না থাকার কারণে আমাদের নৌকা পার হতে হয়, আমাদের দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে উন্নয়নের বরাদ্দের মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলোর সঠিক তদারকির অভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছেও বলে জানান সাবেক এই সংসদ সদস্য। বরাদ্দ আসতেছে, কিন্তু এখানে যারা কাজ করে যে সমস্ত কর্তৃপক্ষ এখানে দায়িত্বে থাকে তাদের কাজ করে নেওয়ার যোগ্যতা নাই বলে আমি ধারণা করি। তবে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। জনগণের দিকে বিচারে চিন্তা ভাবনা করে দ্রুত কাজগুলো শেষ করে ফেলে। এই বিষয়ে সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে আমরা চেষ্টা করছি। আশা করি এটি অতি দ্রুত আমরা সমাধান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে পুলিশি নির্যাতনে শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে আইনজীবীরা। রেজাউল মাদক কারবারের সাথে জড়িত ছিল, পুলিশের পক্ষ থেকে এমন কথা বলা হলেও তা মানতে রাজি নয় নিহতের পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউলকে ধরার পরপরই নির্যাতন শুরু করে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন। এ সময় তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। ওই সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করতেও দেখেননি স্থানীয়রা। এইরকম যে কই যে মাদকের কথা কোন এরকম কিছু আমরা দেখি নাই ওর কাছে। তারা বলতেছে যে আমাকে 2জন লোক দাও, আসামি দাও। সে বলছে আমি আসামি পাবো, আমাদের কোনো আসামি নেই। কয় তাহলে তুমি চলো। রাস্তার মাথা নেওয়ার পর কইছে অর্ধের মাদক আছে, ও কোনো মাদকের ব্যবসা করে না। কিন্তু মহিনুদ্দিন এই এলাকা অঞ্চল সবাইরে মনে করেন জ্বালাতন করছে। রেজাউলের স্ত্রীর অভিযোগ, থানায় সুপর্দ করার আগে রেজাউলকে অমানসিক নির্যাতন করা হয়। মারতে মারতে নিয়ে গেছে এখান থেকে, এখানে পুরো এলাকার লোক দেখছে, তার এভাবে মারতে মারতে নিয়ে গেছে। এদিকে সহকর্মীকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে দাবি করে অভিযুক্ত পুলিশের বিচার চেয়ে মানববন্ধন করেছে আইনজীবীরা। তাকে বেড়ে ফেলা হতে আমরা এই হত্যার বিচার চাই, সুষ্ঠুভাবে বিচার করুক। এই কারণে আমাদের আজকের এই মানববন্ধন। মৃতের পরিবার সহ স্বজনদের অভিযোগ, তদন্তে একটি কমিটি গঠন করার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। তাদের স্বজনদের তরফ থেকে যে অভিযোগগুলো আমরা নানা মাধ্যমে পেয়েছি, সেগুলো সত্যতা নিরূপণের জন্য আমরা একটি অনুসন্ধান কমিটি বা তদন্ত কমিটি করে দিয়েছি, তারা কাজ করছে। গত 29 ডিসেম্বর রাত 8:30টায় শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে নগরীর সাগরদী হামিদ খান সড়ক থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন। 1 জানুয়ারি রাত 9:30টায় সে কারা হাসপাতালে অসুস্থ হলে তাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। 2 জানুয়ারি দিবাগত রাত 12:05 তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন রূপ ঠেকাতে ইংল্যান্ডে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সব স্কুল ও কলেজ অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিতে শুরু করবে। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ডেও লকডাউন ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে 24 ঘন্টায় প্রায় 60,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 1,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমিত হলো 8,60,00,000-এর বেশি, মোট মৃত্যু ছাড়িয়েছে 18,60,000। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতি বরাবর স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পাননি মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই 50 ওভারের ফরম্যাটে দল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও ক্যারিবীয়দের বিপক্ষে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের জন্য 24 এবং টেস্ট দলের জন্য প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে 20 জনের নাম। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই দল ঘোষণা হয়েছে বলেই মাশরাফি দলে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ভবিষ্যতে মাশরাফির পারফরমেন্স বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এই ফোকাসটা আমরা রিফ্রেশ হয়ে যে 2023 ওয়ার্ল্ড কাপের টিম ম্যানেজমেন্টের প্ল্যান এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং মাশরাফিকে অফ করতে হয়েছে। এটা ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। এখানে কোনো কিছুই গ্যাপ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের প্ল্যান, ওর ফিটনেস ট্রেনার বলেন, তারপরে আপনার বোলিং কোচ বলেন, সবার সাথে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমনদের মতো তরুণ ক্রিকেটাররা। প্রধান নির্বাচক জানান 2023 বিশ্বকাপের আগে নতুনদের যাচাই করে নেয়ার লক্ষ্যেই রাখা হয়েছে তাদের। যেটা আমাদেরকে টিম ম্যানেজমেন্ট যেটা প্ল্যান দিয়েছে, ভিশন 223, ঠিক আছে, 2023, তো ওই ভিশনটা মাথায় রেখে ওই ম্যানেজমেন্টের সাথে আমরা একসাথে হয়ে যে আগাচ্ছি। ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে, আমাদেরকে তো ওদেরও সুযোগের একটা জায়গা দিতে হবে। প্রাথমিক দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে আগামী 10 জানুয়ারি, আর ক্রিকেটাররা বায়ো বাবলে প্রবেশ করবেন 7 জানুয়ারি। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এবারে বিনোদনের খবর। একেবারেই ভিন্ন আঙ্গিকে আগামী 16 জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসবের এবারের স্লোগান নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোচিত সমাজ। 73টি দেশের প্রায় 226টি চলচ্চিত্র প্রদর্শিত হবে 19তম উৎসবে। বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব হলেও প্রতিবারের মতো এবারও উৎসব আয়োজনে সংশ্লিষ্টরা পাননি পর্যাপ্ত বাজেট। শুধু তাই নয়, নেই নির্দিষ্ট কোনো ভেন্যু। উৎসবের বিভিন্ন দিক নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বিগত 28 বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্রকারদের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো সিনেমা প্রেমীদের কাছে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি। করোনা বাস্তবতায় এবারের উৎসবে থাকবে না বিদেশি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে স্বাস্থ্যবিধি মেনে ঢাকার প্রায় 6টি ভেন্যুতে বাংলাদেশের সকল দর্শকরা উপভোগ করতে পারবেন দেশি বিদেশি চলচ্চিত্র। বিদেশি অতিথি যারা আছেন তারা অনলাইনে ভার্চুয়ালি আমাদের সঙ্গে তারা জয়েন করবেন শিল্পকলায়। সন্ধ্যা 6:30টায় সত্যজিৎ রায়ের যে ট্রিবিউটটা আমরা করছি সেই ছবিগুলো এবং এই লিজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এই সেগমেন্টের ছবিগুলো আমরা ওপেন ইয়ারে শো করব। প্রতি বছর এই উৎসব আয়োজনে নানা প্রতিবন্ধকতা পার করতে হয় আয়োজকদের। উৎসবের জন্য যেমন পাওয়া যায় না স্পন্সর, তেমনি সরকারি যে বাজেট তাও পর্যাপ্ত নয়। গত বছর মিনিস্ট্রি অফ ফিনান্স আমাদের জন্য 70 লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছিল।
এবার তারা আমাদের বরাদ্দ দিয়েছে 10 লাখ টাকা। 2 সপ্তাহ নাই, আমি এখন আগ্নেয়গিরির পাশে দাঁড়িয়ে আছি আর কি। আপনি কি আয়োজন করছেন সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এই স্পন্সরের জন্য কে কাকে অনুরোধ করতেছে। শুধু বাজেট স্বল্পতা নয়, বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য নির্দিষ্ট ভেন্যু থাকলেও বাংলাদেশে তা নেই কোনো নির্দিষ্ট কাঠামো। ফিল্ম স্ক্রিনিং এর জন্য যে থিয়েটার দরকার, যে সাউন্ড সিস্টেমের দরকার বা ডিসিবি প্রজেকশন দরকার, সেটা সিনেপ্লেক্সে আছে, কিন্তু সিনেপ্লেক্সে তো আমার ফেস্টিভ্যাল হবে না। সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে। উনি যদি ওনার কাছে যদি ব্যাপারটা বোঝানো হয় তাহলে হয়তো জিনিসটা একটা ফিল্ম সেন্টার হবে যেখানে আমরা ফেস্টিভ্যালগুলো করতে পারবো। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সত্যজিৎ রায়কে, লেজেন্ডারি লিডার্স হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড। বিভাগটি এবারই প্রথম বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্ত করা হয়েছে। 16 জানুয়ারি শুরু হয়ে উৎসব চলবে 24 জানুয়ারি পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদের আয়োজন। পুরো সময়ের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।